আসসালামু আলাইকুম সবাইকে। এসএসসি 26-27 ব্যাচের স্টুডেন্টরা, সো দেখো আজকের এই ক্লাসে হচ্ছে আমরা তোমাদের রাসায়নিক বন্ধন যে চ্যাপ্টারটা আছে, আমরা হচ্ছে কেমিস্ট্রি চ্যাপ্টার 5 এর লেকচার 3 করব। অর্থাৎ আজকের এই ক্লাস হচ্ছে আমাদের বেসিক পুরোটা কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। আর একটা ক্লাস দিব হচ্ছে সিকিউ সলভিং এর জন্য। গত ক্লাসে আমি এইগুলা দিছিলাম যে এইগুলা হোমওয়ার্ক করতে, এইগুলো হচ্ছে তোমরা হোমওয়ার্ক করে কি পারছিলে, এইগুলা সবগুলা এইগুলা বন্ধনগুলা করে দেখাইতে। তারপরে হচ্ছে না পারলে এগুলো সিকিউতে পাবা, আমি আবার দেখাবো, ঝামেলা নাই, আমরা জাস্ট বাকিগুলা কমপ্লিট করে ফেলি। আচ্ছা, সো এইখানে দেখো অনেকগুলা সমযোজী যৌগ আছে। সো এর মধ্যে গ্যাসীয় হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, অ্যামোনিয়া, অক্সিজেন, নাইট্রোজেন, ক্লোরিন, এগুলো হচ্ছে গ্যাসীয় সমযোজী। ঠিক আছে, সো এখানে সবগুলোই সমযোজী। তরল সমযোজী হইতেছে ভাইয়া পানি, ইথানল। ঠিক আছে, পানি, ইথানল। তারপরে কঠিন কোনগুলা? কঠিন হইতেছে নেপথালিন, সালফার, আয়োডিন। নেপথালিনের সংকেত কি ভাই? C10H8। ঠিক আছে, সালফারের সংকেত কি? সালফার তো আর জানো S8, সালফারের অণু যেটা ওইটা। আয়োডিন কত? আয়োডিন হচ্ছে I2 আয়োডিন। তো এগুলো একটু মনে রাখো, এগুলো জাস্ট মনে রাখার বিষয়। তো এখন আমরা যেটা দেখব সমযোজী বন্ধন। আচ্ছা, সমযোজী বন্ধনের মাধ্যমে একটা জিনিস আছে মনে রাখো, যখন দুইটা সমযোজী যৌগ কাছাকাছি আসে তখন তাদের মধ্যে এক ধরনের আকর্ষণ শক্তি, মানে এক ধরনের আকর্ষণ ফিল হয়। এই আকর্ষণটাই হচ্ছে ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল। এই যে লেখা আছে, দুটি সমযোজী অণু যখন খুবই নিকটবর্তী হয় তখন তাদের মধ্যে এক ধরনের দুর্বল আকর্ষণ বল, মানে আকর্ষণ বল বাট এটা খুবই দুর্বল, সো দুর্বল আকর্ষণ বল সৃষ্টি হয়। এই আকর্ষণ বল কি? ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল বলে। এটা পরীক্ষায় আসতে পারে। ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল কি? আনসার কি? দুইটা সমযোজী অণু যখন খুবই নিকটবর্তী হয় তখন তাদের মধ্যে এক ধরনের দুর্বল আকর্ষণ বল কাজ করে। এই আকর্ষণ বলকে ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল বলে। ঠিক আছে, সমযোজী অণুগুলো পরস্পরের সাথে এই দুর্বল ভ্যান ডার ওয়ালস আকর্ষণের মাধ্যমে যুক্ত থাকে, তাই এদেরকে বিচ্ছিন্ন করতে খুবই অল্প পরিমাণ শক্তির প্রয়োজন হয়। ঠিক আছে, ব্যাপারটা বুঝছো? মানে সমযোজী যৌগগুলা যখন কাছাকাছি আসে তখন তাদের মধ্যে একটা দুর্বল আকর্ষণ বল সৃষ্টি হয়। এই আকর্ষণ বলটাকে ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল বলে। আর এই ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল তো অবভিয়াসলি খুবই ছোট, খুবই দুর্বল। এজন্য সমযোজী যৌগগুলোকে সহজেই আলাদা করা যায়। ঠিক আছে, সামান্য শক্তি দিয়ে বিচ্ছিন্ন করা যায়। এজন্য এদের গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক কম। এজন্যই সমযোজী যৌগের, মনে রাখবা, সমযোজী যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম থাকে। ঠিক আছে, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক কম। ঠিক আছে, ওকে। সো সমযোজী যৌগের অনেকগুলা বৈশিষ্ট্য আছে। এই যে গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক কম, বন্ধন দুর্বল, দ্রবণীয়তা সাধারণত নেই। মনে রাখবা, সমযোজী যৌগগুলা সাধারণভাবে পানিতে দ্রবীভূত হয় না। ঠিক আছে, সাধারণত সমযোজী যৌগ পানিতে দ্রবীভূত হয় না, তবে কিছু ব্যতিক্রম আছে, যেমন অ্যালকোহল টাইপের সমযোজী যৌগ পানিতে দ্রবীভূত হয়। ঠিক আছে, ওকে। অধাতু এবং অধাতুর মধ্যে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে বন্ধন ঘটে। আচ্ছা, এটা তো আর জানে, মানে সমযোজী বন্ধন কেমনে গঠিত হয়? এই যে অধাতু আর অধাতু প্লাস অধাতু যখন হচ্ছে ইলেকট্রন ভাগাভাগির মাধ্যমে বা পরস্পর ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন গঠন করে, এটাই সমযোজী বন্ধন, এটা আমরা জানি। আর এটা হচ্ছে বিদ্যুৎ অপরিবাহী। সমযোজী যৌগরা সাধারণত বিদ্যুৎ পরিবহন করে না, কারণ এদের মধ্যে ওই ধনাত্মক আর ঋণাত্মক আদান থাকে না। ভাইয়া বুঝাবো সামনে এটা। ঠিক আছে, ওকে। এবারে আসো পানিতে দ্রবণীয়তা যে ব্যাপারটা। একটা যৌগ পানিতে দ্রবণীয় কিভাবে হয়? লাইক পানির অণুটাকে আমরা ফার্স্টে ভাঙি। এই যে পানি আছে H2O, ঠিক আছে, এই পানিকে যখন তুমি দ্রাবক হিসেবে ইউজ করবা, এই পানিটার গাঠনিক সংকেত আমরা সবাই জানি যে অক্সিজেন এইভাবে থাকে, অক্সিজেনের সাথে দুইটা হাইড্রোজেন এইভাবে অ্যাড হয়। তো আমরা জানি অক্সিজেন কত? অক্সিজেনের হচ্ছে 2-, যা কি বলে অক্সিজেনের জারণ সংখ্যা। ঠিক আছে, তো তুমি এখানে অক্সিজেনেরটা দিবা 2 ডেল্টা মাইনাস, হাইড্রোজেনেরটা হচ্ছে ডেল্টা মাইনাস, এটা হচ্ছে ডেল্টা মাইনাস, মানে হাইড্রোজেনেরটা হচ্ছে হাইড্রোজেন হচ্ছে প্লাস, মানে হাইড্রোজেনের জার্মান তো +1, তোমরা সবাই জানো হাইড্রোজেনের জার্মান +1, তো এটাকে দিবা ডেল্টা প্লাস, হাইড্রোজেনের জার্মান +1, এই যে ডেল্টা প্লাস। এটা হচ্ছে পানিকে মনে করো গাঠনিকভাবে এইভাবে লেখা যায়। ঠিক আছে, তো কোনো যৌগ যদি পানিতে দ্রবীভূত হইতে চায় তাহলে অবভিয়াসলি তাকে আংশিক ধনাত্মক, আংশিক ঋণাত্মক আদান থাকতে হবে।
অবভিয়াসলি তার আংশিক ধনাত্মক আংশিক ঋণাত্মক আদান থাকতে হবে। সো বিশেষ ক্ষেত্রে দেখো সাধারণত, ভাই দুইটা ওয়ার্ড লিখতেছি, সাধারণত আয়নিক যৌগ পানিতে দ্রবণীয় হয় বা দ্রবীভূত হয়। সাধারণত আয়নিক যৌগ কী হবে? পানিতে দ্রবীভূত হয়। সাধারণত আয়নিক যৌগ পানিতে দ্রবীভূত হয়। কি লিখছি? সাধারণত আয়নিক যৌগ কি হয়? পানিতে দ্রবীভূত হয়। বুঝছো? তবে কিছু ব্যতিক্রম আছে, লাইক অ্যালুমিনিয়াম ক্লোরাইড না, সিলভার ক্লোরাইড। ঠিক আছে, সিলভার ক্লোরাইড পানিতে দ্রবীভূত হয় না, ঠিক আছে। আর আরেকটা কথা, সাধারণত সমযোজী যৌগ যেগুলো আছে, ঠিক আছে, সাধারণত সমযোজী যৌগ পানিতে দ্রবীভূত হয় না। বুঝছো? সাধারণত সমযোজী যৌগ পানিতে দ্রবীভূত হয় না। ঠিক আছে, সাধারণত কি হয় না? সমযোজী যৌগগুলা পানিতে দ্রবীভূত হয় না। বুঝছো? তবে কিছু ব্যতিক্রম আছে। কি কি ভাইয়া? সমযোজী যৌগের মধ্যে যেগুলা পুলার সমযোজী, ঠিক আছে, পুলার সমযোজী মানে যেগুলার মধ্যে আংশিক ধনাত্মক আংশিক ঋণাত্মক আদান সৃষ্টি হয়ে যায়, এরকম যেগুলো আছে পুলার সমযোজী যৌগ যেইগুলো আছে ওইগুলা, লাইক অ্যালকোহল, চিনি, গ্লুকোজ, এগুলাতে ব্যতিক্রম আছে। এগুলা হচ্ছে পানিতে দ্রবীভূত হয় সমযোজী হওয়ার পরেও। গ্লুকোজ পানিতে দ্রবীভূত হয়। ঠিক আছে, বলো ব্যাপারটা কি বুঝতে পারছো? ওকে, সো এই দ্রবণীয়তা ব্যাপারটা দেখাই তোমাকে। মনে রাখো, তোমাকে বললো পরীক্ষায় ম্যাগনেসিয়াম ক্লোরাইডের পানিতে দ্রবণীয়তাটা ব্যাখ্যা করো। ম্যাগনেসিয়াম ক্লোরাইডের কি বলছে? এটা পানিতে দ্রবীভূত হবে কি? পানিতে দ্রবীভূত হবে কি? মনে করো এটাই কোয়েশ্চেন, যে ম্যাগনেসিয়াম ক্লোরাইড কি পানিতে দ্রবীভূত হবে? বুঝছো? ম্যাগনেসিয়াম ক্লোরাইড কি পানিতে দ্রবীভূত হবে, এটাই মনে করো কোয়েশ্চেন। ঠিক আছে, ওকে। তো ফার্স্ট অফ অল তুমি কি দেখবা, এই যে ম্যাগনেসিয়াম আর ক্লোরাইড এটা কি? এটা হচ্ছে আয়নিক যৌগ। প্রথম দেখলাম এটা আয়নিক যৌগ। তাহলে আয়নিক যৌগ হইলে এটা স্বাভাবিকভাবে পানিতে দ্রবীভূত হবে, বিকজ এটা ব্যতিক্রমের মধ্যে পড়ে না। ব্যতিক্রমে আমরা যেটা জানি সেটা হচ্ছে সিলভার ক্লোরাইড। কি ভাইয়া? আয়নিক যৌগের মধ্যে সিলভার ক্লোরাইড পানিতে দ্রবীভূত হয় না। আরও অনেকগুলো আছে, ওইগুলো তোমাদের আসবে না। ঠিক আছে, ওকে। তো আয়নিক যৌগের মধ্যে সকল আয়নিক যৌগে পানিতে দ্রবীভূত হয়। সো কিছু কিছু আয়নিক যৌগ পানিতে দ্রবীভূত হয় না। বুঝছো? ওকে, সিলভার ক্লোরাইড। তো এটা হচ্ছে আয়নিক যৌগ। আয়নিক যৌগ হয় এটা পানিতে দ্রবীভূত হওয়ার চান্স আছে, মানে পানিতে দ্রবীভূত হবে। আয়নিক যৌগ হয় পানিতে দ্রবীভূত হবে, কারণ আমরা জানি প্রায় সকল আয়নিক যৌগই পানিতে দ্রবীভূত হয়। কেন হবে? দেখো, এই যে ম্যাগনেসিয়াম ক্লোরাইড আছে, এটাকে যদি তুমি ভাঙো তাইলে ম্যাগনেসিয়াম 2+ আর ক্লোরিন মাইনাস পাবা। লাইক ম্যাগনেসিয়াম কি করে আমরা জানি যে ম্যাগনেসিয়াম আর ক্লোরিন কীভাবে যৌগ গঠন করে। ম্যাগনেসিয়াম 2টা ইলেকট্রন ত্যাগ করে, ম্যাগনেসিয়াম 2+ ক্লোরিন গ্রহণ করে, ক্লোরিনের ক্ষেত্রে মাইনাস। ঠিক আছে, তো এইভাবে হয়। তাইলে এখানে দেখো আমরা এটাকে পাইছি ধনাত্মক আদান, এখানে পাইছি ঋণাত্মক আদান। সো মনে রাখবো দুইটা যেইগুলা যৌগটা গঠন করছে ওইগুলোর মধ্যে এক পার্ট যদি ধনাত্মক থাকে আর এক পার্ট যদি ঋণাত্মক থাকে, তাহলে অবশ্যই পানিতে দ্রবীভূত হবে। মানে আংশিক ধনাত্মক আংশিক ঋণাত্মক আদান হয়ে গেলে এটা পানিতে দ্রবীভূত হবেই। তো তখন কিভাবে দ্রবীভূত হবে? এই যে ম্যাগনেসিয়াম 2+ আছে, ভালো করে বুঝো, এই যে ম্যাগনেসিয়াম 2+ এটা পানিতে দ্রবীভূত হবে। কিভাবে হবে এই জিনিসটা দেখাইতে হবে। ঠিক আছে, এই যে এটা যে পানিতে দ্রবীভূত হবে এই জিনিসটাই আমি এখন দেখাবো। বুঝছো? এখন আমরা পানির অণুটাকে কিভাবে গাঠনিক সংকেতে ভেঙে লিখে, আমরা তো তোমাকে দেখাইছি যে এইভাবে পানির অণুটাকে লেখা হয়। এইভাবে লেখা হয় না, অবভিয়াসলি এইভাবেই লেখা হয়। অবভিয়াসলি কিভাবে লেখা হয়?
এইভাবে লেখা হয়। তো এই যে ম্যাগনেসিয়ামের এখানে কি ভাই 2+ আছে, তাহলে এই ম্যাগনেসিয়ামের সাথে অবভিয়াসলি এই পানির যে গাঠনিক সংকেতটা আছে বা পানি অণু যেটা আছে, এই পানির অণুটাকে এইখানে লিখতে হবে, বা এই ম্যাগনেসিয়ামের সাথে পানির অণু দ্রবীভূত হবে। তো এইবার কি কোন কোন পার্টটা দ্রবীভূত হবে, মানে কোন পার্টটা আগে থাকবে, এই প্লাসটা না মাইনাসটা? বলো, কে কাকে আকর্ষণ করে? পজিটিভ নেগেটিভ, নেগেটিভকে আকর্ষণ করে না? অবভিয়াসলি পজিটিভ নেগেটিভকে আকর্ষণ করে। তাহলে এটা যেহেতু প্লাস, তাহলে এটার সাথে মাইনাস যেটা আছে, এই যে অক্সিজেন সামনে হবে, হাইড্রোজেন এই দিকে হবে। মানে ব্যাপারটা বুঝো, এইটা প্লাস, তাইলে এটার সাথে মাইনাসটা সামনে থাকবে। এই যে এইভাবে হবে জিনিসটা, এই যে অক্সিজেন -2 ডেল্টা মাইনাস এটা সামনে থাকবে, আর হাইড্রোজেন হচ্ছে এইভাবে পরে থাকবে। তাহলে এইভাবে তুমি হচ্ছে পানিকে এখানে দিবা, ঠিক আছে? ডেল্টা প্লাস, এটা ডেল্টা প্লাস, ডেল্টা প্লাস, ডেল্টা প্লাস, ডেল্টা প্লাস, এটা হচ্ছে 2 ডেল্টা মাইনাস, 2 ডেল্টা মাইনাস, 2 ডেল্টা মাইনাস, 2 ডেল্টা মাইনাস। জাস্ট পানির অণুগুলা কি হচ্ছে আমি ম্যাগনেসিয়ামের চারপাশে লিখছি এবং বুঝাইছি যে ম্যাগনেসিয়াম এই 2+ যেটা, এটা পজিটিভ আয়নের সাথে পানির নেগেটিভ আয়নটা আকৃষ্ট হবে এবং এইভাবে এই ম্যাগনেসিয়ামটা পানিতে দ্রবীভূত হবে, ঠিক আছে? এইবার এই যে ক্লোরিনের যে পার্টটা, ওইটা কিভাবে? তো ক্লোরিন তো মাইনাস হিসেবে আছে, ক্লোরিন মাইনাস না? ওকে, ক্লোরিন যেহেতু মাইনাস, ভালো করে বুঝো, ক্লোরিন যেহেতু মাইনাস, এটার সাথে এটার পাশে কে আসবে? অক্সিজেন না হাইড্রোজেন? কে এটার দ্বারা আকৃষ্ট হবে? হাইড্রোজেন হবে। দেখো, এই পানিটাকেই লিখবা, বাট হাইড্রোজেনকে সামনে দিয়ে লিখবা। ব্যাপারটা কি বুঝছো? এই পানিটাকেই লিখবা, দেখো এখানে অক্সিজেনকে সামনে দিয়ে হাইড্রোজেনকে পরে দিছে, এখানে হাইড্রোজেনকে সামনে দিয়ে অক্সিজেনকে পরে দিবা, এইভাবে লিখবা। ব্যাপারটা কি বোঝা গেছে? বলো। বুঝতেছো? হাইড্রোজেনকে সামনে দিবা, অক্সিজেনকে পরে দিবা, হাইড্রোজেনকে সামনে দিবা, অক্সিজেনকে পরে দিবা। তো এখানে অনেকে বলতে পারে যে ভাইয়া কয়টা পানির অণু দিব? তুমি 3-4টার বেশি দিও আর কি, 4-5টা দিও আর কি পানির অণু চারপাশে দেখাইও আর কি, বাট অসংখ্য অণু তো যুক্ত হয়, তুমি তো আর সব দেখাইতে পারবা না। আর এই হাইড্রোজেনগুলারে ডেল্টা প্লাস আর অক্সিজেনগুলারে 2 ডেল্টা মাইনাস দিও। হাইড্রোজেন ডেল্টা প্লাস, অক্সিজেন হচ্ছে 2 ডেল্টা মাইনাস। তো এইভাবেই হচ্ছে এই যে ম্যাগনেসিয়াম ক্লোরাইড পানিতে দ্রবীভূত হবে, ঠিক আছে? এটা হচ্ছে ম্যাগনেসিয়াম ক্লোরাইডের পানিতে দ্রবণীয়তা, ম্যাগনেসিয়াম ক্লোরাইডের পানিতে দ্রবণীয়তা। তো ব্যাপারটা কি বুঝছো তোমরা? ম্যাগনেসিয়াম ক্লোরাইডের পানিতে দ্রবণীয়তা, ব্যাপারটা কি ক্লিয়ার হইছে? বুঝছো? বলো। এইভাবে ম্যাগনেসিয়াম ক্লোরাইড পানিতে দ্রবীভূত হবে, ঠিক আছে? বুঝছি? ওকে। তো এইবার অ্যালকোহল হচ্ছে পানিতে দ্রবীভূত হয়, লাইক এই যে C2H5OH, ঠিক আছে? বা মনে করো তোমাকে বললো এখানে কথার কথা কার্বন ডাই অক্সাইড অথবা মিথেন, এইগুলা পানিতে দ্রবীভূত হবে কিনা? মনে করো কোয়েশ্চেন করলো পানিতে দ্রবীভূত হবে কিনা, পানিতে দ্রবীভূত হবে কিনা, ঠিক আছে? এটা পানিতে দ্রবীভূত হবে কিনা, তুমি কেমনে এটা করবা বলো? বলো, এই কার্বন ডাই অক্সাইড আর মিথেন পানিতে দ্রবীভূত হবে কিনা? কিভাবে বুঝবা পানিতে দ্রবীভূত হবে কিনা? এই দুইটা কি সমযোজী? এই দুইটা কি সমযোজী যৌগ? আর সাধারণ সমযোজী যৌগ এগুলা, এবং আমরা জানি সমযোজী যৌগ পানিতে দ্রবীভূত হয় না, তাইলে এগুলো পানিতে দ্রবীভূত হবে না, কারণ এগুলোর মধ্যে কোনো ধনাত্মক ঋণাত্মক চার্জ নাই, ঠিক আছে? বুঝছো? তাইলে এটা কি হবে না? পানিতে দ্রবীভূত হবে না। অনেকগুলো আছে পোলার সমযোজী, লাইক পানি নিজে একটা পোলার সমযোজী, বুঝছো? এখানে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা অনেক বেশি আর হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা অনেক কম। এজন্য পানিকে বাংলে পানি হচ্ছে আংশিক ঋণাত্মক আর হাইড্রোজেন আংশিক ধনাত্মক প্রান্তে পরিণত হয়। এজন্য পানিটা হচ্ছে, পানি তো পানির মধ্যে দ্রবীভূত হয় অবভিয়াসলি, সো পানিটা হচ্ছে পোলার সমযোজী। এইভাবে পোলার সমযোজী যতগুলো থাকে সবগুলোই হচ্ছে আসলে পানিতে দ্রবীভূত হয়, ঠিক আছে? ওকে,
এই যে ডেল্টা বেলটা কেন ইউজ করি এটা কি তোমরা বুঝো? যে আংশিক ধনাত্মক আর আংশিক ঋণাত্মক যে আদানগুলো ওইটা বোঝানোর জন্য ডেল্টা ইউজ করি। যে পানির মধ্যে যে অক্সিজেনের দুইটা ঋণাত্মক আদান আছে, আংশিক ঋণাত্মক আদান, হাইড্রোজেনের যে একটা করে আংশিক ধনাত্মক আদান আছে, ওইটা বোঝানোর জন্য এই ডেল্টা ব্যবহার করি আমরা। বুঝছো? ওকে, এগুলা সমুদ্রী যৌগ পানিতে দ্রবীভূত হবে না, বাট অ্যালকোহল তো পানিতে দ্রবীভূত হয়। আমরা জানি যে C2H5OH, এই অ্যালকোহলগুলা কেন পানিতে দ্রবীভূত হয় বলতে পারবা? এই অ্যালকোহলে এই যে C2H5OH এটাকে যদি তুমি ভাঙো তাহলে এখানে C2H5 প্লাস আর OH মাইনাস আদান, দুইটা আদানে তুমি এটাকে ভাঙতে পারবা। ঠিক আছে? দ্যাট মিনস এটার মধ্যে আংশিক ধনাত্মক আংশিক ঋণাত্মক আদান আছে। যখনই আংশিক ধনাত্মক আংশিক ঋণাত্মক আদান থাকবে তখন এই যে C2H5 প্লাস আছে না, এটাতে যেহেতু আংশিক ধনাত্মক আদান, ভালো করে বুঝি, এটা যেহেতু আংশিক ধনাত্মক আদান পেয়ে গেছি আমরা, তাহলে এটার চারপাশে অক্সিজেন আসবে। ঠিক আছে? মানে যে পানির অণুর অক্সিজেন পার্টটা এটা সামনে থাকবে আর এটা পানিতে দ্রবীভূত হয়ে যাবে। ব্যাপারটা বুঝতেছো তোমরা? বলো, বুঝা যাইতেছে? বুঝা যাইতেছে? ওকে, তাহলে হাইড্রোজেন হচ্ছে ডেল্টা প্লাস 2 ডেল্টা মাইনাস ডেল্টা প্লাস 2 ডেল্টা মাইনাস ডেল্টা প্লাস 2 ডেল্টা মাইনাস ডেল্টা প্লাস 2 ডেল্টা মাইনাস। এই তো এই যে C2H5 যে অংশটা এটা পানিতে দ্রবীভূত হবে এইভাবে, আর OH মাইনাস এমনিতেও জানে হাইড্রোক্সিল নেগেটিভ, তো এই OH মাইনাসটার সাথে কি হবে ভাইয়া? এইটার পাশে আসবে হাইড্রোজেন, মানে ধনাত্মক যে প্রান্ত আছে পানির ওইটা। ঠিক আছে? এই যে হাইড্রোজেন প্রান্তটা আসলো। ব্যাপারটা কি বুঝতে পারছো? এইভাবে পানির কয়েকটা অণু দেখাই দিবা, বাট এখানে হাইড্রোজেনকে কেন সামনে দিতে হবে আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। ওকে, জেসে অক্সিজেন 2 ডেল্টা মাইনাস হাইড্রোজেন ডেল্টা প্লাস, এই ব্যাপারগুলো দিও। আংশিক ধনাত্মক আংশিক ঋণাত্মক আদান বুঝিতে এই ডেল্টাগুলো ইউজ করা হয়েছে। ওকে ওকে, সো এইভাবেই C2H5OH কি হয়? পানিতে দ্রবীভূত হয়। এটা সমযোজী যৌগ হওয়ার পরে কিন্তু পানিতে দ্রবীভূত হয়। ঠিক আছে? এটা সমযোজী তবে পুলার সমযোজী। ঠিক আছে? এটা সমযোজী তবে পুলার সমযোজী। কেন পুলার সমযোজী বলো? পুলার সমযোজী কেন? কারণ হইতেছে, তবে এটা পুলার সমযোজী। কেন পুলার সমযোজী? কারণ এটার মধ্যে আংশিক ধনাত্মক আংশিক ঋণাত্মক আদান আছে। যেটার মধ্যে, যে যৌগের মধ্যে আংশিক ধনাত্মক আংশিক ঋণাত্মক আদান থাকবে ওইটাই হবে পুলার যৌগ। ঠিক আছে? তো এইটা সমযোজী যৌগ আর এটার মধ্যে আংশিক ধনাত্মক আংশিক ঋণাত্মক আদান আছে, এর জন্য এটা হচ্ছে পুলার সমযোজী যৌগ। আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। ওকে, সো এইভাবে হচ্ছে C2H5OH বা ইথানল, এটাকে বলা হয় ইথানল। সো ইথানল পানিতে দ্রবীভূত হয়। ইথানল পানিতে দ্রবীভূত হয়। এবার তোমার হোমওয়ার্ক থাকবে ক্যালসিয়াম ক্লোরাইড, বেরিলিয়াম ক্লোরাইড, ঠিক আছে, ইথেন, আরো কয়েকটা যৌগ দেখে বলি। সোডিয়াম ক্লোরাইড, সালফার ডাইঅক্সাইড, ঠিক আছে, হাইড্রোজেন ফ্লুরাইড, এই যে এইগুলার মধ্যে কোন 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 যৌগ পানিতে দ্রবীভূত হয় এটা তুমি বের করে দেখাবা। ঠিক আছে? এটার মধ্যে অনেকগুলো আছে, তোমরা নাও পারতে পারো, আমি সিকিউ এর ক্লাসে দেখাবো। এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক থাকবে। ব্যাপারটা বুঝছো? এটা হোমওয়ার্ক। ওকে, দ্রবণীয়তা শেষ। এরপরে আসো দাতব বন্ধন। এই দাতব বন্ধনটা কি? দেখো আমি আলাদাভাবে বুঝাই। এই দাতব বন্ধন দেখো, আয়নিক বন্ধন সমযোজী বন্ধন পড়লাম, এইবারে আসলো দাতব বন্ধন। ভাই দাতব বন্ধন কি? দাতব বন্ধন হচ্ছে
দাতব বন্ধন কি ভাই? দাতব বন্ধন হচ্ছে যেই বন্ধনটা ধাতু প্লাস ধাতু, ভালো করে বুঝো, ধাতু এবং ধাতু পরস্পর বিক্রিয়া করে যে বন্ধন গঠন করে, ঠিক আছে? ধাতু আর ধাতু যদি বিক্রিয়া করে কোনো যৌগ গঠন করে, বিক্রিয়া বলতে কি, ধাতু আর ধাতু মিলে যদি কোনো যৌগ গঠন করে, ওটি হচ্ছে দাতব বন্ধন। এবার ধাতু আর ধাতু কেমনে মানে ওরা হচ্ছে এক হবে বা বিক্রিয়াটা কেমনে হবে, বুঝছো? কারণ ধাতু মানে কি, ধাতু মানে হচ্ছে লাইক এই যে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, এগুলা কি করে, এগুলো হচ্ছে ওদের বহিস্থ শক্তি স্তর থেকে সবসময় ইলেকট্রন ত্যাগ করে, মানে ওরা সবসময় পজিটিভ চার্জ বিশিষ্ট থাকে, ওরা গ্রুপ 1 2 3 এর যৌগ আর কি, ঠিক আছে? দ্যাট মিনস ধাতব যৌগ বা ধাতু যেগুলো আছে, ধাতব মৌল যেগুলো আছে, এগুলা ইলেকট্রন ত্যাগ করে, তাহলে তারা যৌগ কেমনে গঠন করে? লাইক মনে করো আয়রন, লোহা তোমরা দেখছো না, লোহা, তো লোহা তো একসাথে যখন একটা লোহা দেখবা, ওই লোহাতে অসংখ্য লোহার পরমাণু অণু থাকে, ভালো করে বুঝো। তুমি যখন একটা লোহার লাঠি নিবা, এই লাঠির মধ্যে কি একটা লোহা থাকে না, অসংখ্য পরমাণু লোহা থাকে। সো এটা কেমনে গঠিত? এই দাতব বন্ধনে হাজার হাজার লোহা একসাথে মিলে এই লোহার লাঠিটা তৈরি হয়েছে। হাজার হাজার সোডিয়াম একসাথে মিলে, সোডিয়ামের দেখবা হচ্ছে সোডিয়াম কিনতে পাওয়া যায় সাদা দেখতে, ওই সোডিয়ামের ওই ইয়েটা তৈরি হয়েছে, ঠিক আছে? তো এইভাবে দাতব বন্ধনের ইয়েগুলা দেখে, দাতব বন্ধন আসলে কিভাবে হয়। লাইক মনে করো আমরা দেখাবো যে এই যে ম্যাগনেসিয়ামের দাতব বন্ধন আসলে কিভাবে গঠিত হবে, ঠিক আছে? তো ম্যাগনেসিয়াম কি করে ভাইয়া? ম্যাগনেসিয়াম যদি হয় তাহলে ম্যাগনেসিয়াম ইলেকট্রন ত্যাগ করে ম্যাগনেসিয়াম 2+ পরিণত হয়, ভালো করে বুঝো। তো ম্যাগনেসিয়াম কি করে? ইলেকট্রন ত্যাগ করে। অথবা সোডিয়াম কি করে? সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাসে পরিণত হয়। অথবা অ্যালুমিনিয়ামও কি করে? অ্যালুমিনিয়াম ইলেকট্রন ত্যাগ করে, এবার সে 3টা ত্যাগ করে, ঠিক আছে? আরও কি আছে? ক্যালসিয়াম 2টা ইলেকট্রন ত্যাগ করে, ক্যালসিয়াম 2+ হয়, 2+ পরিণত হয়, বুঝতেছ? আর কি? পটাশিয়াম। সো এরকম হাজারো অণু আছে যেগুলো হচ্ছে ইলেকট্রন ত্যাগ করতেছে প্রতিনিয়ত, ঠিক আছে? ওকে, এগুলো প্রতিনিয়ত ইলেকট্রন ত্যাগ করতেছে। তো আমরা দেখব দাতব বন্ধনটা কিভাবে হয়। তো তোমাকে দেখাই জিনিসটা, এই যে সোডিয়াম পরমাণু কি করছে? সে একটা ইলেকট্রন ত্যাগ করে কি হয়েছে? সে পজিটিভ আদানে পরিণত হয়েছে, ঠিক আছে? তো একটা সোডিয়াম পরমাণু একটা পজিটিভ আদান দিবে, তো আরও যখন সোডিয়াম পরমাণু আসবে তখন আরেকটা পজিটিভ আদান থাকবে, আরেকটা যখন সোডিয়াম পরমাণু আসবে তখন সে আরেকটা পজিটিভ আদান দিবে এবং ইলেকট্রন ত্যাগ করবে। সো যে ইলেকট্রনগুলো ত্যাগ করবে ওইগুলা কই যাবে? ওইগুলোও থাকবে, মুক্তভাবে ঘুরে বেড়াবে। তোমাকে ব্যাপারটা দেখাই। এই যে মনে করো সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাসে পরিণত হয়েছে, এই যে এই প্লাসটাকে বলা হয় পারমাণবিক শ্বাস। এই যে প্লাসটা, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় পারমাণবিক শ্বাস, ঠিক আছে? তো এইভাবে যখন অসংখ্য সোডিয়াম পরমাণু ইলেকট্রন ত্যাগ করে, বা একটা ম্যাগনেসিয়াম তো 2টা ইলেকট্রন ত্যাগ করতে পারে, ঠিক আছে? সো এইভাবে ধনাত্মক আয়ন দেয়, তারা ধনাত্মক আদানে পরিণত হয়, ঠিক আছে? তখন এরা এইভাবে স্ফটিকে যুক্ত হয়। ব্যাপারটা বুঝতেছ? আমরা কি পড়তেছি ভাইয়া? দাতব বন্ধন। কি পড়তেছি? দাতব বন্ধন। ওকে, আচ্ছা। তো এইবারে এইগুলা কি? এগুলো হচ্ছে অসংখ্য সোডিয়াম বা ক্যালসিয়াম বা পটাশিয়াম, যেটাই হোক, যে কোনো দাতব পরমাণু যারা হচ্ছে কি করছে, মানে ইলেকট্রন ত্যাগ করছে। মানে মনে করো যদি লোহা হয়, আয়রন হয়, তাহলে এই লোহা তো ধাতু, সো অবভিয়াসলি লোহা যতগুলো ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয়েছে, এই ধনাত্মক আয়নগুলা এইভাবে বিন্যস্তভাবে থাকে আর কি স্ফটিকের মধ্যে। এরপরে এইগুলা যে ইলেকট্রনগুলা ত্যাগ করছে, ওই ইলেকট্রন যাবে কই? ওই ইলেকট্রনগুলো হচ্ছে এইভাবে হচ্ছে এই ধনাত্মক আদানগুলোর মাঝে মাঝে মুক্তভাবে
সঞ্চারণশীল অবস্থায় থাকে। এগুলা কি থাকে? মুক্তভাবে সঞ্চারণশীল অবস্থায় থাকে, মানে এগুলা ঘোরাফেরা করে, ঠিক আছে। সো এইগুলা মুক্তভাবে সঞ্চারণশীল অবস্থায় থাকে, এই জন্য এইগুলাকে বলা হয় সঞ্চারণশীল ইলেকট্রন। সঞ্চারণশীল ইলেকট্রন, সঞ্চারণশীল ইলেকট্রন, এগুলাকে কি বলা হয়? সঞ্চারণশীল ইলেকট্রন বলা হয়। ব্যাপারটা বুঝছো? এগুলাকে কি বলা হয়? সঞ্চারণশীল ইলেকট্রন বলা হয়। তো যখন এই ইলেকট্রন মনে করো মাঝে যদি থাকে, ঠিক আছে, তাহলে এই ইলেকট্রনকে এই ধনাত্মক আয়নটাও মনে করো তার দিকে আকর্ষণ করবে, এই ধনাত্মক আয়নটাও তার দিকে আকর্ষণ করবে, ঠিক আছে। তখন একটা এই ইলেকট্রনকে যখন আকর্ষণ করবে দুইটা ধনাত্মক আয়ন একসাথে, ঠিক আছে, তখন দেখবা এই ইলেকট্রনের মাধ্যমে মানে এই ধনাত্মক আয়নগুলো আর তারা পরস্পর থেকে বিচ্ছিন্ন হবে না, কজ দুইটাই এই ইলেকট্রনকে টানতেছে তাদের দিকে। তো এর মাধ্যমে এই আয়নগুলো আর মানে এই এই যে আকর্ষণ করতেছে ইলেকট্রনকে, এটার জন্য মনে করো আয়নগুলো কাছাকাছি থেকে যায় আর কি। ব্যাপারটা বুঝতেছো? মানে এরা বিচ্ছিন্ন হয় না, শুধুমাত্র এই যে সঞ্চারণশীল ইলেকট্রনগুলাকে, এই যে মনে করো এই সঞ্চারণশীল ইলেকট্রনকে এই ধাতব আয়ন আকর্ষণ করবে, এইটাও আকর্ষণ করবে, এইটাও আকর্ষণ করবে, এইটাও আকর্ষণ করবে, মানে যে যেটা পারে আর কি, ঠিক আছে। তো সে আকর্ষণ করবে। যখন হচ্ছে এই ইলেকট্রনগুলোকে এই ধনাত্মক আয়নগুলা আকর্ষণ করা শুরু করবে, তখন হচ্ছে ধনাত্মক আয়নগুলো আর পরস্পর থেকে বিচ্ছিন্ন হইতে পারবে না, কজ এই আকর্ষণের মাধ্যমে একটা আরেকটার সাথে কানেক্টেড থাকবে আর কি। মনে করো এ যদি এটাকে টানে আর এ যদি এটাকে টানে, তাহলে ঘুরে ফিরে এই দুইটা কিন্তু এক হয়ে যাইতেছে না। ব্যাপারটা বুঝতেছো? মানে এই ইলেকট্রনের মাধ্যমে এই দুইটাই মোটামুটি এক হয়ে যাইতেছে, তার আর বিচ্ছিন্ন হইতেছে না। তো এইভাবে মূলত দাতব বন্ধনটা গঠন হয়, মানে এইভাবে এরা হচ্ছে মানে দাতব অণুগুলো একসাথে অ্যাটাচড হয়ে থাকে। সেইটা হচ্ছে দাতব বন্ধন। আর দাতব বন্ধন বিদ্যুৎ পরিবহন করে কেমনে? আমরা দেখেছি দাতব বন্ধন কিভাবে বিদ্যুৎ পরিবহন করে। এটাকে কপি করে ফেলি নাকি? এখন দেখবো দাতব বন্ধনের বিদ্যুৎ পরিবাহিতা। ওকে, দাতব বন্ধনের বিদ্যুৎ পরিবাহিতা। সো দাতব বন্ধন কিভাবে বিদ্যুৎ পরিবহন করবে? যদি মনে করো এই দাতব বন্ধনটাকে তুমি ব্যাটারির পজিটিভ এবং নেগেটিভ, এই যে পজিটিভ এবং নেগেটিভ অংশের সাথে যদি কানেক্ট করো, এই দাতব বন্ধনটাকে যদি তুমি ব্যাটারির পজিটিভ এবং নেগেটিভ প্রান্তের সাথে কানেক্ট করো, তাহলে কি হবে জানো? যেহেতু ইলেকট্রনগুলো নেগেটিভ, ওরা কি করবে? ওরা হচ্ছে এই নেগেটিভ প্রান্ত থেকে পজিটিভ প্রান্তের দিকে হচ্ছে মুভ করা শুরু করবে। এই ইলেকট্রনগুলো পজিটিভ প্রান্তের দিকে মুভ করা শুরু করবে, মানে সঞ্চারণ করা শুরু করবে। বুঝতেছো ব্যাপারটা? মানে ইলেকট্রন সবসময় কি করবে? সে তো নেগেটিভ, তাহলে পজিটিভ যেই দিকে আছে প্রান্ত, ওই দিকে তারা মুভ করা শুরু করবে, পজিটিভ দিকে মুভ করা শুরু করবে, ঠিক আছে। সো যখনই আমরা একটা দাতব বন্ধনকে বা দাতব অণু যেটা আছে, এই দাতব অণুর দুই প্রান্তে যখন আমরা ব্যাটারির পজিটিভ এবং নেগেটিভ প্রান্ত যুক্ত করব, ধাতু কিভাবে বিদ্যুৎ পরিবহন করে এটা দেখাইতেছে আর কি। সো এটা একটা ধাতু মনে করো, এটা একটা লোহার রড, কথার কথা। এই লোহার রডের এক প্রান্তে যদি আমি কোনো হচ্ছে ব্যাটারির পজিটিভ প্রান্ত আর আরেক প্রান্তে যদি নেগেটিভ প্রান্ত কানেক্ট করি, তখন কি হবে? এই লোহার রডের মধ্যে যে ইলেকট্রনগুলো আছে ওইগুলা ব্যাটারির ধনাত্মক প্রান্তের দিকে হচ্ছে যাবে, ঠিক আছে। ইলেকট্রনগুলো কোন দিকে মুভ করবে? ইলেকট্রন ঋণাত্মক থেকে ইলেকট্রন হচ্ছে ব্যাটারির ধনাত্মক প্রান্তের দিকে অগ্রসর হবে, ব্যাটারির ধনাত্মক প্রান্তের দিকে অগ্রসর হবে। কি বলছি? ইলেকট্রনগুলা ব্যাটারির ধনাত্মক প্রান্তের দিকে অগ্রসর হবে, ঠিক আছে। সো ইলেকট্রন যদি ব্যাটারি ধনাত্মক প্রান্তের দিকে অগ্রসর হয়, মনে রাখবা ইলেকট্রন যেই দিকে প্রবাহিত হয় বিদ্যুৎ তার বিপরীত দিকে প্রবাহিত হয়, ঠিক আছে। তাহলে 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 ঋণাত্মক থেকে, দেখো ইলেকট্রন কোন দিকে যাইতেছে? ঋণাত্মক দিক থেকে ধনাত্মক দিকের দিকে যাইতেছে। তাহলে বিদ্যুৎ কোন দিকে প্রবাহিত হবে? তাহলে বিদ্যুৎ ধনাত্মক থেকে, বা এইভাবে লিখতে পারো যে বিদ্যুৎ ইলেকট্রনের বিপরীত দিকে প্রবাহিত হবে, ইলেকট্রনের বিপরীত দিকে, মানে ইলেকট্রন যেদিকে যাইতেছে এর বিপরীত দিকে বিদ্যুৎ প্রবাহিত হবে। তো এইভাবেই আসলে ধাতু বিদ্যুৎ পরিবহন করতে পারে। ব্যাপারটা বুঝতে পারছো? মানে
একটা ধাতব খণ্ডকে তুমি যখন ব্যাটারির ধনাত্মক আর ঋণাত্মক প্রান্তের সাথে কানেক্ট করবা, তখন ধাতব খণ্ডের মধ্যে যে সঞ্চারণশীল ইলেকট্রনগুলো থাকে ওইগুলা ব্যাটারির ধনাত্মক প্রান্তের দিকে অগ্রসর হয়। আর ইলেকট্রন যেহেতু অগ্রসর হইতেছে, ইলেকট্রন যেহেতু চলাচল শুরু করছে, ইলেকট্রনের প্রবাহ মানে বিদ্যুৎ প্রবাহ। ইলেকট্রন যদি মুভ করতে পারে তাইলে বিদ্যুৎ প্রবাহিত হয়। বাট মনে রাখবা, ইলেকট্রন যেই দিকে প্রবাহিত হয় বিদ্যুৎ আর বিপরীত দিকে প্রবাহিত হয়। লিখো, ইলেকট্রন যেই দিকে প্রবাহিত হয়, ইলেকট্রন যেদিকে প্রবাহিত হবে বিদ্যুৎ তার বিপরীত দিকে প্রবাহিত হবে। ব্যাপারটা কি বুঝতে পারছো? ইলেকট্রন যেই দিকে প্রবাহিত হয় বিদ্যুৎ তার বিপরীত দিকে প্রবাহিত হয়। ঠিক আছে? তো এইভাবে ধাতু আসলে বিদ্যুৎ পরিবহন করে। তাহলে বিদ্যুৎটা কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হবে? বিদ্যুৎ প্রবাহিত হবে এই যে ইলেকট্রনের বিপরীত দিকে, মানে ইলেকট্রন যাই দিকে এই দিকে বিদ্যুৎ প্রবাহিত হবে এই দিকে। ঠিক আছে? এই পজিটিভ থেকে নেগেটিভের দিকে। ওকে ওকে, তো এগুলো পড়ে ফেলছি, ধাতব বন্ধন এগুলো পড়ে ফেলছি, এগুলো আমরা কেটে ফেলি। ধাতব বন্ধন কিভাবে গঠন করা হয় এটাও পড়ে ফেলছি। ধাতব বন্ধন জিনিসটা কি এই যে এখানে বলা আছে সুন্দর মতো, প্রত্যেক ধাতব পরমাণু ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ শক্তি স্তরে সাধারণত একটা, দুইটা অথবা তিনটা ইলেকট্রন থাকে। কয়টা ইলেকট্রন থাকে? তিনটা ইলেকট্রন থাকে। এবং এদের আকার একই পর্যায়ের অধাতব পরমাণুর চেয়ে বড় হওয়ায় ধাতব পরমাণুর সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ অনেক কম হয়। ভালো করে বুঝো, মানে ধাতুত্ব পর্যায় সারণীর বামে থাকে, বামের যৌগগুলার পারমাণবিক আকার বেশি। তো ওরা কি করে? ওরা মূলত ওদের ইলেকট্রন আর নিউক্লিয়াসের আকর্ষণ কম থাকে। আকর্ষণ কম থাকায় কি হবে ভাই? আকর্ষণ কম থাকায় ধাতুতে যে পরমাণু সমূহ থাকে তার সর্বশেষ শক্তি স্তরের যে এক বা একাধিক ইলেকট্রন থাকে তারা ওই ইলেকট্রনগুলো ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয়। এটা আমরা সবাই জানি যে ধাতু কি করে? সর্বশেষ শক্তি স্তর থেকে যে ইলেকট্রন আছে ওইটা ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয়। এই ধনাত্মক আয়নকে, এই যে ধনাত্মক আয়নে পরিণত হয়েছে, এই ধনাত্মক আয়নগুলাকেই পারমাণবিক শ্বাস বা অ্যাটমিক কোর বলা হয়। এই ধনাত্মক আয়নগুলোকে পারমাণবিক শ্বাস বা অ্যাটমিক কোর বলে। এবং এইখানের মধ্যে তারা যে ইলেকট্রনগুলা ত্যাগ করছিল ওই ইলেকট্রনগুলা এই যে মানে তোমার হচ্ছে পারমাণবিক শ্বাসগুলা বা ধনাত্মক আয়নগুলা বিন্যস্তভাবে থাকে, ওইটার মাঝখানগুলোতে বা ওইটার মধ্যে তোমার হচ্ছে এই ইলেকট্রনগুলা মানে বিচ্ছিন্নভাবে ঘুরতে থাকে আর কি। সো এইগুলো হচ্ছে, এগুলাকে বলা হয় সঞ্চারণশীল ইলেকট্রন, কারণ এগুলো হচ্ছে সঞ্চারণশীল অবস্থায় থাকে। এরপরে কাহিনী কি হয়? এরপরে এই ইলেকট্রনগুলার প্রতি এই যে ধনাত্মক আয়নগুলো আছে ওইগুলার একটা আকর্ষণ কাজ করে। আকর্ষণ যখন কাজ করে তখন হচ্ছে মনে করো যখন ইলেকট্রনের মাধ্যমে একটা ধনাত্মক আয়ন আর একটা ধনাত্মক আয়নকে আকর্ষণ করে ফেলে, মানে ইলেকট্রনকে সে মূলত আকর্ষণ করতেছে। তো এই ইলেকট্রনকে যদি মনে করো এই কলমটাকে আমি ধরলাম এইখানে, আরেকজন ধরলো এই দিকে এইখানে, তো দুইজন দুই দিক থেকে টানতেছি, তার মানে কি আমরা যদি কেউই না ছাড়ি তাহলে কি হবো না, আমরা একে অপর থেকে বিচ্ছিন্ন হব না, মানে আমরা এইভাবে টানতেই থাকবো একটা আরেকটাকে। ঠিক আছে? এইভাবেই এইগুলা ইলেকট্রনগুলোকে টানতে থাকে, এজন্য এরা পরস্পর থেকে বিচ্ছিন্ন হয় না। এইভাবেই ধাতব বন্ধনের মাধ্যমে ধাতব অণুগুলা গঠন হয় বা ধাতব খণ্ড গঠন হয়। ঠিক আছে? ওকে, আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এই যে সঞ্চারণশীল ইলেকট্রন কাকে বলে এটাও আসতে পারে। তো এই যে মনে করো আমাদের সংজ্ঞায় বলা আছে, ধাতব পরমাণু কর্তৃক ত্যাগকৃত ইলেকট্রনগুলা উক্ত পারমাণবিক শ্বাসের মধ্যবর্তী স্থানে মুক্তভাবে ঘোরাফেরা করে এই ধরনের ইলেকট্রনগুলাকে সঞ্চারণশীল ইলেকট্রন বলে। ব্যাপারটা বুঝতে পারছো? ওকে, তারপরে হচ্ছে ধাতব বন্ধনে মুক্ত সঞ্চারণশীল ইলেকট্রনগুলো কিভাবে অবস্থান করে? ধাতব বন্ধনে মুক্ত সঞ্চারণশীল ইলেকট্রনগুলো কিভাবে অবস্থান করে? মুক্ত সঞ্চারণশীল ইলেকট্রনগুলা ধাতব বন্ধনে কিভাবে অবস্থান করে বলো, তোমরাই বলো কিভাবে অবস্থান করে? ধাতব বন্ধনে মুক্ত সঞ্চারণশীল ইলেকট্রনগুলা কিভাবে থাকে বলো? এগুলো হচ্ছে মুক্তভাবে ঘোরাফেরা করে, এটাই আর কি, এটাই আনসার। আর পারমাণবিক শ্বাসগুলা
সুবিন্যস্তভাবে বিন্যস্ত থাকে আর কি, বুঝছো? এটা পারমাণবিক শ্বাসগুলা ধাতব স্ফটিকে ত্রিমাত্রিকভাবে বিন্যস্ত থাকে, সুনির্দিষ্ট ত্রিমাত্রিকভাবে বিন্যস্ত থাকে। মনে রাখবা এই পারমাণবিক শ্বাস ধাতব স্ফটিকে সুনির্দিষ্ট কি বলছে, সুনির্দিষ্ট ত্রিমাত্রিকভাবে আশা করি ব্যাপারটা বুঝতে পারছো, সুনির্দিষ্ট ত্রিমাত্রিকভাবে বিন্যস্ত থাকে। ঠিক আছে, ওকে। এরপরে ধাতু হচ্ছে মানে বিদ্যুৎ পরিবহন করে, কেমনে করে দেখছি, মূলত বিদ্যুৎ পরিবহনের কারণ হচ্ছে সঞ্চারণশীল ইলেকট্রন। ঠিক আছে, ধাতব বন্ধনের ক্ষেত্রে বইয়ের গুরুত্বপূর্ণ লাইন কি লাইন, ধাতব স্ফটিকে দুইটা ধাতব আয়নের মধ্যবর্তী স্থানে যখন একটা সঞ্চারণশীল ইলেকট্রন অবস্থান করে তখন ইলেকট্রনের প্রতি উভয় ধাতব আয়নই স্থির বৈদ্যুতিক আকর্ষণে আকর্ষিত। ওই যে বলছিলাম ইলেকট্রনগুলোকে উভয় ধাতব আয়নই টানে। ঠিক আছে, এ কারণে ধাতব আয়ন দুটি পরস্পর থেকে বিচ্ছিন্ন হতে পারে না। এগুলো তো ভাই বলে ফেলছি। এটি মূলত ধাতব বন্ধনের মূল কারণ। ধাতুর মধ্যে সঞ্চারণশীল এই ইলেকট্রনগুলোই তাপ এবং বিদ্যুৎ পরিবহনের জন্য দায়ী। অনুরূপভাবে ধাতুর নমনীয়তা, গাচ্ছতা, ধাতব উজ্জ্বল ইত্যাদি ধর্ম সঞ্চারণশীল এই ইলেকট্রনগুলোর কারণে ঘটে। আচ্ছা, মনে করো ধাতু একটা লোহার রড বা লোহার একটা খণ্ড বা লোহার লাঠি, মনে করো ধাতব যে কোনো একটা জিনিস, এটার এক প্রান্তে বা লোহার একটা লাঠির এক প্রান্ত যদি তুমি আগুনে দাও, তাই দেখবা যে প্রান্ত আগুনে জ্বলতেছে ওইটা তো গরম হবে, সাথে দেখবা তোমার হাতও গরম হয়ে যাইতেছে, মানে হাতের প্রান্তও গরম হয়ে যায়। ঠিক আছে, মানে এই যে চামচ, লোহার চামচগুলা যখন তুমি হচ্ছে আগুনে দাও, এটা যদি মনে করো আগুনে থাকে, এই সামনের প্রান্ত আগুনে থাকলে দেখবা আস্তে আস্তে পেছনের প্রান্তটাও গরম হয়ে যায়। কেন হয় জানো? কারণ হইতেছে এই সঞ্চারণশীল ইলেকট্রন। মনে করো তোমার এই প্রান্ত, হ্যাঁ ধাতব আয়ন গেল কই, মনে করো তোমার কথা বোঝানোর জন্য, মনে করো তুমি এইটা একটা লাঠি বা একটা চামচ, লোহার চামচ, এইটার এই প্রান্তটাকে তুমি আগুনে দিছো, কথা। সো এই প্রান্তকে আগুনে দিলে এই প্রান্তটা গরম হয়ে গেল। ঠিক আছে, তখন ইলেকট্রনগুলো কি হবে, গরম স্থান থেকে যেদিকে ঠান্ডা আছে ওই দিকে যাবে। ঠিক আছে, তো ইলেকট্রনগুলা তো এখানে আগুনে অলরেডি গরম হয়ে গেছে, বুঝছো, মানে তাপ পেয়ে গেছে। পরে ওরা কি হবে, ওরা হচ্ছে যেদিকে ঠান্ডা আছে ওইদিকে মুভ করা শুরু করবে। এজন্য এই যে এই গরমের এই পার্টটা, এখানে আগুন থাকলেও আস্তে আস্তে পুরোটাতে ছড়িয়ে যাবে, বিকজ এখানে ইলেকট্রনগুলো এদিকে মুভ করা শুরু করে। ব্যাপারটা বুঝতে পারছো? এজন্য হচ্ছে ধাতু তাপ পরিবহন করে, বিদ্যুৎ পরিবহন করে। আর আরেকটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে ধাতব বন্ধনের বিদ্যুৎ পরিবহতা, এটা তো ডান, এটা হচ্ছে ডান, অলরেডি পড়াই ফেলছে আর কি। এরপরে হচ্ছে তাপ পরিবাহতা পড়াই ফেলছি ধাতব বন্ধনে, এই যে বললাম যেটা এইগুলা বেশি না। সিকিউতে কিভাবে সিকিউ আসে ওইগুলা সিকিউ করে এটা সলভ করাইলে আরও পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। এইবার তোমরা এই চ্যাপ্টার থেকে নিজে নিজে আনসার করতে পারবে আর কি, ঝামেলা নাই। তারপর আমি সিকিউ সলভিং ক্লাস দিব 2-3 দিনের মধ্যে, ইনশাল্লাহ পেয়ে যাবা। আর আমরা অনেকগুলা চ্যাপ্টার, লাইক আজকে এই চ্যাপ্টার শেষ হওয়া মানে কি আমাদের সিলেবাসের অর্ধেক শেষ। 6টা চ্যাপ্টার তো 3টা চ্যাপ্টার শেষ, অর্ধেক শেষ। ঠিক আছে, ওকে। আর মনে রাখবা, আয়নিক যৌগ গলিত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে, দ্রবীভূত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে আর কি। সো ওইটা কেন করে, ওইটার জন্য মানে মুক্ত ইলেকট্রনটাই কাজ করে। সো ওইটা তোমাদেরকে বলবো নেক্সট ক্লাসে বলতে সিকিউ সলভিং ক্লাসে একটা সিকিউ সলভ করে ওইটা তোমাকে বুঝিয়ে দিব। আজকে এতটুকুই, তাহলে হচ্ছে আমাদের রাসায়নিক বন্ধনের বেসিক পুরোটা কমপ্লিট হয়ে গেল। রাসায়নিক বন্ধনের মূল বেসিক কমপ্লিট। এখন শুধু সিকিউ সলভিং ক্লাস, এমসিকিউ সলভিং ক্লাসগুলোই আছে। ঠিক আছে, ভালো থাকো তাইলে, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। ঠিক আছে, আর ভাইয়া তাইলে এটা সেট দিয়ে দেয় নাকি? এটা হচ্ছে লেকচার 3। আরেকটা জিনিস, এটা হচ্ছে
ভাইয়া কিন্তু তোমাদের যে প্রত্যেকটা চ্যাপ্টারের ক্লাস দিতেছি, এই ক্লাসগুলা কিন্তু তুমি যদি করো, রেকর্ডেড যে দিতেছি পুরো কমপ্লিট হয়ে যাইতেছে না, মানে এমন কিছু কি থাকতেছে যে এটা বাকি আছে বা যেটা পারবা না, সবই তো কমপ্লিট হয়ে যাইতেছে। সো মনে রাখবে এটা, যে ক্লাস কিন্তু করলে এই ক্লাসের বাইরে আর কিছু লাগবে না, যে কোনো পরীক্ষার জন্য এই ক্লাসের বাইরে আর কিছু লাগবে না। ভালোভাবে দেখতে থাকো, ইনশাল্লাহ আমরা দ্রুতই শেষ করে দিয়ে দিব তোমাদের সিলেবাস। ঠিক আছে, ওকে, ভালো থাকো, আল্লাহ হাফিজ।